আসসালামু আলাইকুম। ভালো আছো মেয়েরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমরা আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র পড়ছিলাম। গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক বিভাগ, শিশু বিকাশ ও পারিবারিক সম্পর্ক। মেয়েরা, তোমাদেরকে আমি একটা জিনিস একটু মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রথম বর্ষের সিলেবাস শেষ, দ্বিতীয় বর্ষের প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস মনে আছে? প্রথম পত্রের 11 থেকে 16 আর দ্বিতীয় পত্রের অধ্যায় 1 থেকে 4। আজকে আমরা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় পড়ব, অর্থাৎ এই অধ্যায় দিয়ে আমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ হয়ে যাবে। এই বিষয়টা তোমাদেরকে আরেকটু মনে করিয়ে দিচ্ছি, যেন তোমরা পড়ালেখায় আরেকটু যত্নবান হও। ইউটিউবে পুরনো ক্লাসগুলো দেখা যায়, দেখে দেখে যেন তোমরা সেই রিভিশনগুলো দিয়ে ফেলো। ঠিক আছে? তাহলে চতুর্থ অধ্যায়ের নাম কি? নবজাতক, প্রসূতি মায়ের যত্ন ও শিশুর টিকা। নবজাতক। পরিবারে একটি নবজাতক আসলে পরিবারের সবাই অনেক খুশি হয়, তাই না? নতুন শিশুর আগমনে পরিবারে একটা প্রস্তুতি চলে। মায়ের প্রস্তুতি একরকম, বাবার প্রস্তুতি একরকম, পরিবারের সকল সদস্যদের প্রস্তুতি, আর্থিক এবং প্রসবকালীন কিছু প্রস্তুতি থাকে। এই সব প্রস্তুতির মধ্যে নবজাতককে স্বাগতম জানানোর জন্যে পরিবারে একটা কেমন উৎসব উৎসব ভাব হয়ে যায়। মায়ের প্রস্তুতিটা একটু অন্যরকম, শারীরিক মানসিক সাথে সাথে সে একটু উৎকণ্ঠাতেও থাকে। আবার বাবার প্রস্তুতি একটু গম্ভীর্যপূর্ণ দায়িত্ব, অভিভাবক হিসেবে সুষ্ঠু শিশুর সুষ্ঠু জন্ম বা পরিচর্যা নিয়ে একটু যত্নের ব্যাপারে সচেতন হওয়া। পরিবারের অন্যান্য সদস্যদেরও এই আগমনের প্রতি একটা অপেক্ষা থাকে। আর যেহেতু প্রসবকালীন কিছু অর্থনৈতিক ব্যাপার স্যাপার আছে, সেই বিষয়গুলো জানানো দরকার। ইডিডি অর্থাৎ এক্সপেক্টেড ডেলিভারি ডেট, যেটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারির জন্যে 2 সপ্তাহ আগে থেকেই মোটামুটিভাবে পরিবারের সবাই নিশ্চিত হয়ে অপেক্ষা করতে থাকে কখন এই নবজাতক আসবে। তাহলে এই এত আকাঙ্ক্ষা, এত আগ্রহ যার জন্যে, সেই নবজাতকের আগমনের পর তার সুস্থতা, তার যে যত্ন, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সবার আগে আমাদের জানা উচিত নবজাতক কাকে বলা হয়, কোন সময়টাকে শিশু নবজাতক কাল বলা হয়। জন্মগ্রহণের পর থেকে 14 দিন বা 2 সপ্তাহ, এই সময়কালটাকে বলা হচ্ছে নবজাতক। তাহলে কি বলবো বলো তো? জন্মগ্রহণের পর থেকে, জন্মগ্রহণের পর থেকে 2 সপ্তাহ, এই সময়টা হচ্ছে নবজাতক কাল। এই নবজাতক কালের সময়টাকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রসব পরবর্তী সময়, আরেকটা হচ্ছে নবজাতক কাল মেইনলি। তাহলে প্রসব পরবর্তী সময়টা কোনটা? এই স্তরটা কিন্তু 15 থেকে 30 মিনিট স্থায়ী হয়। 15 থেকে 30 মিনিট স্থায়ী হয় এই সময়টা। এই সময়টাতে জন্মগ্রহণের পর নাভিরজ্জু কেটে সদ্যজাত শিশুকে মা থেকে আলাদা করা হয়। এটাই হচ্ছে প্রসব পরবর্তী সময়। আর নবজাতক কাল ওই নাভিরজ্জু কাটার পর থেকে শুরু করে 2 সপ্তাহ পর্যন্ত। নাভিরজ্জু কাটার পর থেকে কতটুকু পর্যন্ত? 2 সপ্তাহ পর্যন্ত। তাহলে বুঝতে পেরেছ, প্রথম 15 থেকে 30 মিনিট এই সময়টাকে আমরা বলছি প্রসব পরবর্তী সময়। আর এর পরে নাভিরজ্জু কাটা থেকে শুরু করে 2 সপ্তাহ পর্যন্ত সময়কে আমরা নবজাতক কাল হিসেবে বলছি। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে যে নবজাতক কাল। আচ্ছা, এবার আসো নবজাতক কালের কাজগুলো কি। সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল এবং একটা চ্যালেঞ্জিং সময় হচ্ছে এই নবজাতকের অভিযোজন। কেন এত পার্থক্য? কেন? সবচেয়ে বড় পার্থক্য হলো মাতৃগর্ভে শিশু যেই থাকার পরিবেশ, সেখানকার যে তাপমাত্রা, আর ভূমিষ্ঠ হওয়ার পর এই পৃথিবীর যে তাপমাত্রা, এটাই অনেক ভিন্ন। এই কারণেই নবজাতক একটা শিশু জন্ম লাভের পরেই প্রথম যে চিৎকারটা দেয়, সে তার এই পরিবর্তন, তার আগমনের ঘোষণা, তার অভিযোজনের জন্য যে প্রস্তুতি,
এইগুলো সংকেত হিসেবেই এই জিনিসটাকে ধরে নেওয়া হয়। তাহলে নবজাতকের অভিযোজনের মূল বিষয়টা হচ্ছে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানো। এই নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য তার কিছু বিষয় খেয়াল রাখতে হয়। সবার প্রথম হচ্ছে শ্বসন ক্রিয়া, অর্থাৎ সে যখন নাভিরজ্জ কেটে তাকে যখন আলাদা করে দেওয়া হয় তখন সে বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। ত্যাগ কিভাবে করে? এই দুটো হচ্ছে আগে ছিল মায়ের অ্যাম্বালিক্যাল কর্ডের মাধ্যমে, আর এটা হচ্ছে ফুসফুসের কার্যক্রম। সে নিজে শরীরবৃত্তীয় কাজ শুরু করলো। এবার এই শ্বসন ক্রিয়া ঠিক থাকা মানে হচ্ছে শিশুর অভিযোজনের প্রথম ধাপ শুরু হওয়া। এরপরে হচ্ছে রক্ত সঞ্চালন। রক্ত সঞ্চালনের যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবেই তো রক্ত সঞ্চালন শুরু হয়ে যাবে। নবজাতকের হৃদস্পন্দন প্রতি মিনিটে হচ্ছে 120 থেকে 140 বার হয়, এটা মনে রাখবে। প্রতি মিনিটে 120 থেকে 140 বার। কখন কি হবে? এটা প্রতি মিনিটে। এটা হচ্ছে হৃদস্পন্দন। তাহলে একজন নবজাতকের হৃদস্পন্দন হচ্ছে প্রতি মিনিটে 120 থেকে 140 বার। এরপর যেহেতু সে খাদ্য গ্রহণ শুরু করতে হবে, বেঁচে থাকার প্রথম এবং প্রধান মৌলিক কাজ খাদ্য গ্রহণ শুরু করা এবং মলমূত্র ত্যাগ করা। চোষার মাধ্যমে সে মায়ের দুধ পান করে। সুতরাং এখানে যেমন খাদ্য সে মায়ের দুধ হিসাবে মায়ের দুধ খাবে, আবার কি করবে? মলমূত্রও ত্যাগ করবে। এরপর যে জিনিসটা বলেছিলাম আমি যে তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং, সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ। যখন মায়ের গর্ভে থাকে তখন কিন্তু সেই তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট এবং গর্ভের বাইরের তাপমাত্রা কিন্তু ওইটার চেয়ে কম। এই জন্য অনেক সময় নবজাতককে গায়ে কাপড় পেঁচিয়ে তাপমাত্রা রক্ষা করতে দেখা যায়। তো নতুন পরিবেশে অভিযোজন করতে গিয়ে কিন্তু শিশুর এটা বেশ কষ্ট হয় এবং দেখবে প্রথম 7 দিনে শিশু প্রায় 10% ওজন হারায়। এই তাপমাত্রার অভিযোজনের কারণে কি করে? প্রথম 7 দিনে 10% ওজন হ্রাস হয়, ওজন কমে। এই শরীরের যে তাপমাত্রাটা দরকার সেই তাপমাত্রাটা অধিক পরিমাণে শরীরের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এবং এতে 7 দিনে 10% ওজন কমে। আবার 10 দিন পর থেকে আবার সেই 10% ওজন বেড়ে যায়। এবার আসো নবজাতকের বৈশিষ্ট্য। নবজাতক কী বৈশিষ্ট্য ধারণ করে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বৈশিষ্ট্যগুলো দিয়েই বোঝা যায় নবজাতক কতটা সুস্থ আছে। মাতৃগর্ভে একটা শিশু কতদিন থাকে? 270 থেকে 280 দিন মাতৃগর্ভে থাকে, ঠিক আছে? তাহলে এরপরে সে নবজাতক হিসেবে যখন পৃথিবীতে আসছে তখন তার বিকাশমূলক কিছু বৈশিষ্ট্য দেখে বোঝা যায় শিশু কতটা সুস্থ আছে। প্রথম সেটা হচ্ছে ওজন। জন্মের সময় নবজাতকের ওজন কেমন তা দিয়ে বোঝা যায় তার পরিপক্কতা কতটুকু হয়েছে। এই ওজন 2.5 থেকে 3.5 কেজি পর্যন্ত হবে, ঠিক আছে? এইটা হচ্ছে স্বাভাবিক, এর চেয়ে বেশি হতে পারে। তাহলে 2.5 কেজি নিচে হলে আমরা কি মনে করব? সে পরিপক্ক হয়নি, প্রিমেচিউর বেবি বলা হয় এদেরকে। এবার আসো নবজাতকের দৈর্ঘ্য। নবজাতকের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার বা 19 ইঞ্চি হয়, তবে মেয়েদের তুলনায় ছেলেদের ওজন উচ্চতা অপেক্ষাকৃত বেশি থাকে। তাহলে উচ্চতা হচ্ছে
50 সেন্টিমিটার বা 19 ইঞ্চি। এটা তাকে লেংথে এভাবে শুয়ে মাপা হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে মাংসপেশি এবং অস্থি, খুব স্বাভাবিক, সেই সময় মাংসপেশি অস্থি এগুলো সব নরম এবং কোমল থাকবে, নরম ও কোমল থাকবে। মেইন যে বিষয়গুলো, যে পেশি সঞ্চালন ক্ষমতা নিয়ন্ত্রণহীন হয়, সে কিন্তু পেশি সঞ্চালন নিয়ন্ত্রণ করতে পারে না। এরপরে হচ্ছে দৈহিক গঠন। দৈহিক গঠনের সবচেয়ে মজার ব্যাপার হলো নবজাতকের মাথা সমস্ত শরীরের 1/4 হয়, 4/1 হচ্ছে মাথা। তাহলে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মাথা আসলে কতটুকু সেটাও জানা উচিত। কেন বলছি বড়? বয়স্কদের কিন্তু দেহের তুলনায় মাথার অনুপাত হয় 7.1, অর্থাৎ 7/1 হচ্ছে মাথা। আর এখানে দেখো তার হচ্ছে 4/1 মাথা, তাহলে মাথাটা বড় না? নবজাতকের চোখের পাতাটা থাকে ফোলা, থুতনিটা থাকে ছোট, পাতলা ঠোঁট, চ্যাপ্টা নাক, একটু গোল গোল ভাব, ঘাড় ছোট, কাঁধ সরু, পেটটা একটু বড়, মাথা শরীরের তুলনায় অন্যান্য অংশের তুলনায় বাহু থাকে ছোট, পা থাকে ছোট, কিন্তু দেহের রং হয় রক্তাভ লালচে। এটা হচ্ছে দৈহিক গঠন। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে শরীরবৃত্তীয় কাজ। শরীরবৃত্তীয় কাজ বলতে কি বোঝায়? অর্থাৎ জন্মের পর সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তার খাবার খাচ্ছে, খাবার পরিপাক হচ্ছে, শোষণ হচ্ছে, আবার রেচন হচ্ছে, এরপর সে ঘুমাচ্ছে, তাপমাত্রা নিয়ন্ত্রণের বিষয়গুলো আছে, প্রতিবর্তী ক্রিয়াগুলো, যে কান্নাকাটি করে, এগুলো আছে। তাহলে একটা একটা করে যদি আমরা বলি, প্রথমে হচ্ছে শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাসটা হচ্ছে প্রথম, ঠিক আছে। শ্বাস প্রশ্বাসটা কেমন করে হবে? এর হার হচ্ছে প্রতি মিনিটে 40 থেকে 45 বার, এটা মনে রাখবে। 1 মিনিটে কতটুকু করবে সে? 40 থেকে 45 বার। 1 সপ্তাহ পর আবার এই হার কমে যায়, কমে 35 হয়ে যায়। আর এই সময়টার মধ্যে তার শ্বাস প্রশ্বাসটা একটু দ্রুতই হয়। এরপরে হচ্ছে পরিপাক ও শোষণ। যে খাবার খাবে সেটা পরিপাক হবে, শোষণ হবে। পরিপাক ও শোষণ, এই পরিপাক ও শোষণের মধ্যে তার যে পরিপাক ক্রিয়াটা, এটা খুব অপরিণত থাকে। সে মায়ের দুধ ছাড়া আর কিছুই পরিপাক করতে পারে না। এটা ওর জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে প্রকৃতিগতভাবে। শুধুমাত্র মায়ের দুধই সে পরিপাক করতে পারে, এই বিষয়টা আমাদের জানা উচিত। এরপরে হচ্ছে রক্ত চলাচল। রক্ত চলাচলের বিষয়টা হচ্ছে, আগে তো মাতৃগর্ভে প্রত্যেকটা জিনিস সে নাভিরজ্জুর মাধ্যমে নিজের দেহে মায়ের থেকে নিয়ে নিত। যখনই নাভিরজ্জুটা কাটা হয় তখনই স্বয়ংক্রিয়ভাবে রক্ত চলাচল শুরু হয়ে যাবে। সেই সময় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা বেশি থাকে। ফলে নবজাতক নড়াচড়া করলে দেখবে যে এই জায়গাটায় নড়াচড়া করছে সেই জায়গাটা লাল হয়ে যাচ্ছে, হিমোগ্লোবিনের পরিমাণ বেশি থাকার কারণে এই জিনিসটা হয়। এরপরে হচ্ছে তাপমাত্রা। মাতৃগর্ভে কিন্তু শিশুর তাপমাত্রা ছিল কত? মাতৃগর্ভে ছিল 100 ডিগ্রি ফারেনহাইট। আর জন্মের পর নবজাতকের সেটা কি ঠিক থাকে না বেড়ে যায়? কমে যায়। তাহলে নবজাতকের এটা কি হবে? যখন সে পৃথিবীতে আসবে তখন কমে যাবে। এটা মনে রাখবে যে নবজাতক কালে তাপমাত্রাটা এটা কমে যায়। আচ্ছা, এছাড়া আরও কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ওর তো ক্ষুধা পায়, ঠিক না? ওর যখন ক্ষুধা পায় তখন সে, ক্ষুধার কিন্তু কোনো সময়সূচি নাই, এতক্ষণ পর পর ক্ষুধা পাবে বা নির্দিষ্ট ক্ষুধার মাত্রা সবসময় একরকম হবে। কখনো ক্ষুধার মাত্রা তীব্র হয়, আর কখনো আবার ক্ষুধা পেলে শিশু কান্না করে। এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে জন্মের পর কয়েকদিন অতিবাহিত না হওয়া পর্যন্ত শিশুর এই ক্ষুধার কোনো সময়সূচি থাকে না। তাহলে ক্ষুধা, ঠিক আছে, এই ক্ষুধাটার কোনো নির্দিষ্ট সময়সূচি নাই। ক্ষুধার মাত্রা কিন্তু তীব্র হয় বলেই সে কান্নাকাটি করে। এরপরে হচ্ছে মলমূত্র ত্যাগ।
মলমূত্র ত্যাগের বিষয়টা একটু বোঝো। মলমূত্র ত্যাগের বিষয়টা হচ্ছে জন্মগ্রহণের 8 থেকে 10 ঘন্টার মধ্যে কিন্তু প্রথমে মূত্র নিষ্কাশন হবে। 24 ঘন্টা পর হচ্ছে সে মল ত্যাগ করতে পারে। তখন বোঝা যাবে তার দেহের অভ্যন্তরীণের গঠনটা স্বাভাবিক আছে। তাহলে কি হলো, 8 থেকে 10 ঘন্টা এটা হচ্ছে মূত্র নিষ্কাশন হবে, আর 24 ঘন্টা পর হচ্ছে মল ত্যাগ হবে। এটা মনে রাখবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ঘুম। ঘুম কিন্তু খুব জরুরি। শিশুর শরীর ভালো থাকলে শিশু শুধু ঘুমাবে। এই ঘুমটা 18 থেকে 20 ঘন্টা হতে পারে। 18 থেকে 20 ঘন্টা একটা নবজাতক ঘুমায়, আর 2 থেকে 3 ঘন্টা অল্প সময়ের জন্য জাগ্রত থাকে, আবার ঘুমিয়ে পড়ে। অর্থাৎ তার কাজই হচ্ছে ঘুমানো। এই কটা হচ্ছে একজন নবজাতকের শরীরবৃত্তীয় কাজ। প্রতিবত্রিক্রিয়া, নবজাতকের কিছু প্রতিক্রিয়া আছে। সেই প্রতিক্রিয়াগুলো কি? নবজাতককালে কিন্তু স্নায়ুতন্ত্র অপরিণত থাকে, সে সব বুঝে না, কিন্তু নাড়াচাড়া অর্থবোধক নিয়ন্ত্রণহীন না হলেও সে কিছুটা নড়াচড়া করার চেষ্টা করে, যেমন চোখের পাতা খোলে, বন্ধ করে, হাই তুলে, কোনো জিনিস গিলে ফেলে। এই জিনিসগুলো কিন্তু তার প্রতিবর্তী ক্রিয়া। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। অর্থাৎ চোখের পাতা খোলা, বন্ধ, বন্ধ করা, হাই তোলা, ঠিক আছে, ঢোক গিলা, কোনো জিনিস গিলে ফেলা, এগুলো হচ্ছে ওর প্রতিক্রিয়া। এরপরে নবজাতকের স্বর। নবজাতকের প্রথম স্বর কোনটা বলো তো? কান্না। এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন হিসেবে খুব আসে। জন্মের পর নবজাতকের প্রথম স্বর কি? কান্না হচ্ছে সদ্যজাত শিশুর ফুসফুসের কার্যক্ষমতা বা সুস্থতার পরিচয়। সে কি ঠিক মতো শ্বাস নিতে পারছে? তার ফুসফুস ঠিক মতো কাজ করছে তো? তাহলে নবজাতকের প্রথম স্বর কি? কান্না। এই কান্না দ্বারা শিশুর ফুসফুসের কার্যক্ষমতা বোঝা যায়। এরপরে আসুন নবজাতকের সংবেদনশীলতা। ওর মধ্যে কি কি বিষয় সংবেদনশীল হবে, কোন কোন জায়গাগুলো সে কাজে লাগাতে পারে। সবার প্রথমে বললাম চোখ খোলে, বন্ধ করে। তাহলে প্রথমটা হচ্ছে চোখ। কোনো জিনিসের প্রতি দৃষ্টি একভাবে রাখতে পারে না, কিন্তু সে দোদুল্যমান কোনো দৃষ্টির প্রতি একটু খেয়াল করার চেষ্টা করে। কিছু যদি তার চোখের সামনে নড়াচড়া করে, তখন সেটা সে একটু খেয়াল করার চেষ্টা করে, কিন্তু স্থির করতে পারে না। শ্রবণের ব্যাপার, এরপর শোনার ব্যাপার। শ্রবণে কি হয়? শ্রবণে হচ্ছে জন্মের পর কানের ভিতরে অ্যামনিওটিক ফ্লুইড থাকে, তো সেই ফ্লুইডটা যখন সরে যায় তখন নবজাতক শুনতে পায়, কারণ সে তো অ্যামনিওটিক ফ্লুইডের ভিতর ভাসতে থাকে। যখনই কান থেকে সেই অ্যামনিওটিক ফ্লুইডটা সরে যায়, ওকে পরিষ্কার করা হয়, তখনই সে কিছু শুনতে পারে। অর্থাৎ জোরে কোনো শব্দ হলে দেখবে সে কি হয়, চমকে ওঠে। তাহলে এইটাই হচ্ছে ওর শ্রবণের সংবেদনশীলতা। এরপর হচ্ছে স্বাদ। সে কোনো জিনিস টের পায় কি না, সেই বিষয়টা একটা স্বাদ। তাকে যে খাওয়াবে, তার জন্যে কোনো জিনিস দিবে, এই বিষয়গুলো। সে খাবার খাবে, খাবারের স্বাদটা, যেমন মিষ্টি জিনিস এটা পছন্দ করে, লবণ, তেতো, এগুলোতে মুখে ভঙ্গিতে বোঝা যায়। কিছু দিলেও চেহারাটাকে চেঞ্জ করে ফেলে। ঘ্রাণ। ঘ্রাণ কিন্তু একটা মজার বিষয়, যে নবজাতকের ঘ্রাণ ইন্দ্রিয় বেশ তীব্র থাকে। প্রচলিত একটা কথা আছে যে নবজাতক তার মায়ের গন্ধ বুঝতে পারে। ঠিক আছে, এরপরে হচ্ছে ত্বকের সংবেদনশীল। আমাদের সবচেয়ে সেন্সিটিভ এরিয়া হচ্ছে স্কিন, ত্বক। তাহলে নবজাতকের ত্বক কেমন? খুব স্পর্শকাতর হবে, কারণ এটা খুব নরম। ওর ত্বকের পরিপক্কতা তত বেশি হয়নি, যে কারণে সে ভেজা বিছানায় কিন্তু অস্বস্তি বোধ করে। কোনো কারণে যদি তার বিছানা ভেজা হয়, তাহলে কিন্তু সে সেটা টের পায়। আবার নরম আরামদায়ক বিছানায় শান্ত থাকে, তার মানে তার স্কিন সেগুলো টের পায়। এবার আসো স্বাস্থ্য রক্ষা ও সুস্থতা পরিমাপ। স্বাস্থ্য রক্ষা ও সুস্থতা পরিমাপের বিষয়গুলো হচ্ছে এরকম, যে জন্মের পর থেকে আমরা কি চাই? শিশুর যত্ন নেই এই কারণে যে শিশুর স্বাস্থ্য যেন ঠিক থাকে। এই যত্ন কোন কোন বিষয়ের প্রতি খেয়াল করা উচিত, এটার জন্যে আমরা এই অংশটুকু পড়ব। অর্থাৎ স্বাস্থ্য রক্ষার জন্যে শিশুর যে নাভিরজ্জু কাটা হবে, সেই নাভিরজ্জুটা কাটা হবে জীবাণুমুক্ত জিনিস দিয়ে।
এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, জীবাণু মুক্ত। যা যা ব্যবহার করা হবে ওর জন্যে ওই জিনিসগুলো হবে জীবাণুমুক্ত। আর জন্মের পর, যেহেতু আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে কানের মধ্যে অ্যামনিওটিক ফ্লুইড দিয়ে থাকে, বিভিন্ন জায়গায় মিউকাস আটকে থাকে, এগুলো শ্বাস প্রশ্বাসে বাধা দেয়। তাহলে ওই শ্বাস প্রশ্বাসে যেন কোনো রকম সমস্যা না হয় এটা খেয়াল করতে হবে। শ্বাস প্রশ্বাস খেয়াল করতে হবে ঠিক মতো নিতে পারছে কিনা। এরপর নাভির রজ্জু যে কেটে দেওয়া হলো, এটা 5 দিন থেকে 8 দিনের মধ্যে শুকিয়ে যায়। এই সময়টা একটু খেয়াল রাখতে হয়। 5 থেকে 8 দিন নাভির যত্ন নিতে হয়। এরপর হচ্ছে ওর যে নাক, কান, মুখ এগুলো কিন্তু পরিষ্কার রাখা উচিত। নাক, কান, মুখ এগুলো পরিষ্কার রাখতে হবে। ঠিক আছে? তাপমাত্রার বিষয়টা আছে। মায়ের গর্ভে তার তাপমাত্রা ছিল বেশি, আর এখন বাইরে এসে তাপমাত্রা কম, সুতরাং দেহের তাপমাত্রার দিকেও খেয়াল রাখতে হবে। দেহের তাপমাত্রা রক্ষা করতে হবে। এরপর হচ্ছে অনেক জরুরি একটা জিনিস, রোগ সংক্রমণ থেকে যেন সে বেঁচে থাকে এটার খেয়াল রাখতে হবে। রোগ সংক্রামক থেকে রক্ষা করতে হবে, কোনোভাবেই যেন রোগ সংক্রমণ না হয়, রক্ষা করতে হবে। সব শেষ যে জিনিসটা হলো, অনেক সময় শিশু অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করে, অপরিপক্ক অবস্থায় জন্মগ্রহণ করে। কি করে বুঝবো অপরিণত বা অপরিপক্ক? কারণ সে ওজন কম নিয়ে জন্মাবে। কোনো সময় যদি প্রসবকালীন আঘাত পায় বা কোনো রকম জন্ম বৈকল্য নিয়ে জন্মায়, তাহলে এই যে বিশেষ শিশু, এদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। বিশেষ প্রয়োজনে বিশেষ ব্যবস্থা, মনে থাকবে। অর্থাৎ অপরিণত, অপরিপক্ক, তারপর হচ্ছে কম ওজন, আঘাতপ্রাপ্ত, জন্মে প্রসবকালীন অবস্থা, জন্ম বৈকল্য এগুলো থাকলে কিন্তু আমরা বিশেষভাবে তার যত্ন নিব। এরপরে হচ্ছে নবজাতকের সুস্থতা পরিমাপ। নবজাতকের সুস্থতা পরিমাপ করার নির্দিষ্ট কিছু বিষয় আছে, কিভাবে এই অ্যাসেসমেন্টটা করতে হয়। যে এই নিউনেটাল নবজাতক যে নিউনেটালের ফিজিক্যাল কন্ডিশন অ্যাসেসমেন্টের কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোর মধ্যে আমরা যেই জিনিসগুলো জানি, একটা জানি ওজন যেন কত হতে হয়, 2.5 থেকে 3.5 কেজি। এটা যদি না হয় তখন আমরা সেই সুস্থতা নিয়ে প্রশ্ন তুলব। আর উচ্চতা 50 সেন্টিমিটার বা 19 ইঞ্চি। এরপর হচ্ছে কোনো জন্মগত ত্রুটি যদি থাকে, যেমন জিন বা ক্রোমোজোমগত ত্রুটি পড়েছিলাম না আমরা, বৈকল্য, তালু কাটা, ঠোঁট কাটা, এইরকম যদি জন্মগত কোনো ত্রুটি থাকে, যেমন এটা কি কি কারণে হয়, জিন ও ক্রোমোজোম বৈকল্য, এটা খেয়াল রাখতে হবে আছে কি না। এরপরে মলমূত্র ত্যাগের ব্যাপারটা আছে। আর হচ্ছে প্রসবকালীন কোনো আঘাত পাওয়া, প্রসবকালীন আঘাত পেলে সাধারণত জায়গাটা ফুলে যায়, সেইটা খেয়াল রাখতে হবে, ফোলা আছে কিনা কোনো জায়গা, এটা খেয়াল রাখতে হবে। আর মলমূত্রের ব্যাপারে 8 থেকে 10 ঘন্টা পরে যদি সে মূত্র নিষ্কাশন করে এবং 24 থেকে 48 ঘন্টা পর যদি সে মল নিষ্কাশন হয়, এটা হচ্ছে মূত্র ঘন্টা, এটা ঘন্টা মনে রাখবে। ঠিক আছে? আর এটা হচ্ছে মল, এই যদি হয়, অর্থাৎ দেখো 8 থেকে 10 ঘন্টা পরে সে মূত্র নিষ্কাশন করবে এবং 24 থেকে 48 ঘন্টা পর সে মল নিষ্কাশন করবে, এই যদি হয় তাহলে আমরা ধরে নিব তার সুস্থতা পরিমাপ করা সম্ভব। এবার সুস্থতা পরিমাপের জন্য খুব জনপ্রিয় বা অধিক ব্যবহৃত একটা টেস্ট হচ্ছে অ্যাপগার টেস্ট। এই অ্যাপগার একজনের নাম, আমেরিকান একজন চিকিৎসক যার নাম ভার্জিনিয়া অ্যাপগার। উনি হচ্ছে নবজাতকের সুস্থতা নিরূপণের জন্য একটা পদ্ধতি বের করেছেন, ওনার নামে এই পদ্ধতিটা। কী কী জিনিস দেখা হয় এখানে, দেহের রং দেখা হয়, হৃৎপিণ্ডের স্পন্দন, মুখভঙ্গি, সঞ্চালন দক্ষতা, শ্বাস প্রশ্বাস, এগুলো ওনার নাম দিয়েই উনি এই জিনিসগুলো করেছেন। এই যে এ ফর হচ্ছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে দেহের রং, দেহের রং। পি ফর পালস, পালস মানে কি, হৃদস্পন্দন।
এরপর জি ফর হচ্ছে মুখের যে গ্রিমনেস, মানে এর মুখভঙ্গি, মুখের যে ভঙ্গি, মুখভঙ্গি, ঠিক আছে। এরপরে হচ্ছে এ ফর অ্যাক্টিভিটি, অর্থাৎ সঞ্চালন দক্ষতা, ওর সঞ্চালন দক্ষতা কেমন, সঞ্চালন দক্ষতা। আর আর ফর রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস। তাহলে এই যে দেহের রং যদি হয় ফ্যাকাশে নীল, তাহলে কি হবে, সে পাবে 0, তার নাম্বার দেওয়ার সময় আমরা 0 নাম্বার দিব। যদি দেহের রং, মনে করে দেহ গোলাপি কিন্তু হাত পাটা একটু নীলচে, তখন সে পাবে 1। আর দেহের রং যদি সম্পূর্ণ গোলাপি হয় তাহলে পাবে সে 2। ঠিক তেমনি হৃদস্পন্দন, কোনো হৃদস্পন্দন যদি টের না পাওয়া যায়, নেই, তাহলে সে পাবে 0। কিন্তু মিনিটে যদি 100-র কম হয় তাহলে পাবে 1, আর মিনিটে যদি হৃদস্পন্দন 100-র বেশি হয় তাহলে পাবে 2। নাম্বার যত বেশি পাবে তত ভালো। তারপর মুখভঙ্গি, কোনো মুখভঙ্গি নাই, অনুপস্থিত, তাহলে পাবে 0। আর মুখ যদি বিকৃত হয়, স্বাভাবিক কান্না করে, সেটা ভালো। মুখ বিকৃত হলে 1, স্বাভাবিক কান্না করলে 2। আবার সঞ্চালন দক্ষতা দেখো, অ্যাক্টিভিটিস কোনো রকম নড়াচড়া করছে না, শিথিল, সে হবে 0। হাত পা নাড়ায় তাহলে হচ্ছে 1, সম্পূর্ণ সক্রিয় তাহলে হচ্ছে 2। ঠিক তেমনি শ্বাস প্রশ্বাস যদি অনুপস্থিত হয় তাহলে 0। আর যদি শ্বাস প্রশ্বাস প্রতি মিনিটে 40-এর কম, এটা হচ্ছে লেস দেন সাইন, এটা হচ্ছে গ্রেটার দেন সাইন। তাহলে 40-এর কম তাহলে পাবে 1, আর 40-এর বেশি হলে সে পাবে কত, 2। তাহলে 2 হচ্ছে সর্বোচ্চ নাম্বার। এখানে কয়টা জিনিস পরীক্ষা করা হচ্ছে বলো তো? 5টি পরীক্ষা করা হচ্ছে। 0 থেকে 2 নম্বর পর্যন্ত দেওয়া হচ্ছে। মোট নম্বর যদি 8 থেকে 10 হয় তাহলে হচ্ছে সবচেয়ে উত্তম। সবগুলো যোগ করে যদি 8 থেকে 10 হয় তাহলে সবচেয়ে উত্তম। 4 থেকে যদি 7 হয় তাহলে মনে করবে যে এরকে একটু যত্ন নিতে হবে, জীবন রক্ষাকারী পদক্ষেপ নিতে হবে, জীবন রক্ষাকারী পদক্ষেপ নিতে হবে। তাহলে সবচেয়ে খারাপ কোনটা বলো? 3-এর নিচে যদি হয়, যদি দেখা যায় যে এই সবগুলো পরীক্ষায় প্রাপ্ত নম্বর 3-এর নিচে, তাহলে সরাসরি চিকিৎসকের কাছে নিতে হবে, চিকিৎসকের কাছে নিতে হবে। মানে এটা যত্ন দিয়ে, পদক্ষেপ দিয়ে, কিছু হবে না। সেই জন্যে আমরা কি করব, জরুরিভাবে জীবন রক্ষার জন্যে সর্বাধুনিক যে ব্যবস্থা আছে, এখন প্রচলিত সর্বাধুনিক যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা গ্রহণের জন্য চিকিৎসা সেবায় নিয়ে যাব। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি যে শিশু সুস্থ আছে কিনা, তাহলে আলহামদুলিল্লাহ আমরা মনে করব সে সুস্থ আছে। আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী দিন এর পরের অংশটুকু পড়লে ইনশাল্লাহ আমাদের 4র্থ অধ্যায় শেষ হয়ে যাবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে আশা করছি। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।